পরীক্ষার হলে তোমাকে এই রকম হুবহু একটি উইথ ক্লু নিয়ে প্রশ্ন দেয়া হবে। ভিডিওর প্রথমেই তোমাকে বলতে চাই, অবশ্যই এই ভিডিওটি তুমি ঠান্ডা মাথায় সময় নিয়ে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবে, কারণ তোমাকে এখানে আমি যে স্পেশাল প্রসেসগুলো দেখাচ্ছি এই প্রসেসগুলো তুমি এখানেই প্রথম দেখতেছো। যেহেতু নতুন জিনিস তুমি শিখবা, ওই জন্যে একটু প্রথম হালকা ডিফিকাল্ট লাগতে পারে। যখন তুমি এইভাবে কয়েকটা প্র্যাকটিস করবা তাহলেই দেখবা তোমার কাছে একদম সহজ হয়ে গিয়েছে। অন্যান্য ভিডিওর মতো তুমি যদি এই ভিডিওটা তাড়াহুড়া করে দেখো তাহলে কোনোভাবেই তুমি উইথ ক্লো অথবা উইদাউট ক্লো ব্যাপারটা বুঝতে পারবা না। এই জন্য তোমাকে বলবো, তোমার যতই কষ্ট হোক তুমি কষ্ট করে হলেও এই ভিডিওটা সম্পূর্ণ দেখবা, একদম আস্তে আস্তে। এই ভিডিওতে তোমাকে একদম লাইন বাই লাইন, এই যে দেখো এখানে আছে প্রশ্ন, তারপরে এখানে ভাঙ্গা লাইন, একদম প্রতিটা লাইন ধরে ধরে, এই যে দেখো প্রতিটা লাইন ধরে ধরে প্রতিটা ওয়ার্ড মিনিং কিভাবে হবে এবং সেই উত্তরগুলো আমি কিভাবে বের করে নিয়ে আসব, একদম সব কিছু একদম ভেঙ্গে তোমাকে দেখাবো। এই জন্যই তোমাকে বলতেছি এটা একটু মনোযোগ সহকারে দেখতে হবে। তুমি যদি একবার সিস্টেমটা ধরতে পারো আর মনোযোগ দিয়ে দেখতে পারো, আশা করছি পরবর্তীতে যে কোনো প্যাসেজ পরীক্ষায় আসুক তুমি ইনশাআল্লাহ পারবে। ওকে, লক্ষ্য করে দেখো এখানে প্রতিটা লাইনকে আমি ভেঙেছি। ওকে, এই জন্যই তোমাকে বলবো আমাদের যে পেজ থেকে তুমি আমাদের এই ভিডিওটা প্লে করেছ অবশ্যই ফলো বাটনে ক্লিক করে রাখো, আমরা সব কিছু এখানে দিব। আর ভাইয়া তুমি যদি ইউটিউব থেকে আমাদের ভিডিওটি প্লে করে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তোমরা যারা আমাদের ভিডিওটি দেখতেছো, আমাদের বাংলা, ইংরেজি এবং সাথে আইসিটি এই 3টা কোর্স আমরা করিয়ে থাকি এইচএসসি পরীক্ষার্থীদের জন্য। সাথে আমরা অ্যাডমিশন ব্যাচও করিয়ে থাকি, সেখানে বাংলা এবং ইংলিশ পড়ানো হয়। এই কোর্সগুলো নেওয়ার জন্যে তুমি 01772077292 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে, এই নাম্বারে যোগাযোগ করে একদম ইনশাআল্লাহ টপ নচ একটা প্রিপারেশন নিতে পারবা। ওকে, আমরা আমাদের ছাত্রদেরকে সব বিষয়গুলো প্রথমে বিস্তারিত শেখাই, তারপরে শর্টকাট শেখাই, তারপরে এক্সাম নিয়ে পরীক্ষাটা আমরা শেষ করি। এবার ভিডিওটা তুমি সুন্দর করে বুঝো। হ্যাঁ, আচ্ছা দেখো এখানে কিন্তু একটা বক্স দেওয়া আছে, তাই না? এই বক্সের মধ্যে বেশ কতগুলো ওয়ার্ড দেওয়া আছে। এই প্রত্যেকটা ওয়ার্ডকে আমার এই যে গ্যাপ আছে না, এ বি তারপরে সি ডি ই এফ, এই গ্যাপের ভিতরে ওই ছক থেকে ওয়ার্ডগুলো এনে তোমাকে এখানে প্রপারলি বসাতে হবে। ওকে, যদি প্রপারলি বসাতে পারো তাহলে তোমার উত্তরটা হবে। আর এই ভিডিও সম্পর্কে আমরা একটা বেসিক ক্লাস দিয়েছি, আমাদের ইউটিউবেও দেওয়া আছে, ফেসবুকেও দেওয়া আছে। তুমি একটু খুঁজে নিও, ক্লাসটা দেখবা, উইথ ক্লো উইদাউট ক্লো শর্টকাট সিস্টেম বেসিক ক্লাস ওখানে দেওয়া আছে, এটা দেখবা আগে। ওকে, আচ্ছা আমি ধরে নিলাম তুমি পরীক্ষার হলে বসছো, এখন তুমি উইথ ক্লো আনসার করা শুরু করছো। ওকে, প্রথম কাজ কি এটা দেখো, প্রথম কাজই হইল যে আমাকে যে প্যাসেজটা এখানে দেওয়া হয়েছে এই প্যাসেজের ভিতরে কয়টি সেন্টেন্স আছে আমি এটা বের করব সবার আগে, একদম এটা প্রথম কাজ। ওকে, তাহলে আমি খোঁজার চেষ্টা করি। দেখো গুড সিটিজেন থেকে শুরু হয়েছে, তো এখান থেকে এসে তারপরে এদিকে আসছে এই যে, অর্থাৎ অলসো পর্যন্ত এতটুকু আমি মার্ক করি। এখান থেকে শুরু করে তারপরে এই জায়গার মধ্যে এসে এতটুকু হইল আমার একটা সেন্টেন্স। ওকে, তাহলে তুমি খাতার মধ্যে প্রশ্নের মধ্যে ছোটো করে, মানে পরীক্ষার হলে প্রশ্নের দাগ দিলে অনেক সময় স্যাররা একটু ঝামেলা করতে পারে, এই জন্যে তুমি ছোটো করে এই যে একটা ছোটো দাগ দিয়েছি, এই একটা ছোটো দাগ দিয়েছি, তুমি এই কাজটা করবা। এটা হলো আমার প্রথম কাজ। তাহলে এখানে একটা লাইন আমি পাইলাম। আচ্ছা, দ্বিতীয় কাজ হলে আমি আরেকটা লাইন বের করব এখান থেকে। আমি কালারটা একটু চেঞ্জ করে নেই, তাহলে সহজ হবে। এই যে এখান থেকে, ওকে, এই যে এটা এখান থেকে শুরু হইলো, সামনের দিকে তুমি হাঁটতে থাকো, এই যে এখানে এসে আমার আরেকটা লাইন আমি পাইছি, তাহলে আমি 2টা লাইন পাইছি। আচ্ছা, তৃতীয় কাজ হলো, আবার কালারটাকে চেঞ্জ করি। তৃতীয় কাজ হলো এখান থেকে আমি আবার খোঁজা শুরু করলাম, তো সামনের দিকে যাচ্ছি, এই জায়গার মধ্যে এসে আমি আরেকটা সেন্টেন্স পাইলাম, তাহলে 3টা সেন্টেন্স পেয়েছি। আচ্ছা, আরেকটু সামনের দিকে যাই, কালারটা চেঞ্জ করে
আচ্ছা, এখান থেকে আমি শুরু করলাম, শুরু করে সামনের দিকে যেতে যেতে এফ জি এইচ, এইখানে এসে আমি আরেকটা সেন্টেন্স পাইলাম। তাহলে কয়টা সেন্টেন্স পেয়েছি? 4টা সেন্টেন্স পেয়েছি। আচ্ছা, আরেকটু সামনের দিকে যাই, আবার কালারটা চেঞ্জ করি, চেঞ্জ করে আমরা এই কালারটা নিই। আচ্ছা, এই যে এখান থেকে শুরু করলাম, দে আর নট, এই যে প্রসপারসিটি, এইখানে এসে আমি আরেকটা পেয়েছি। তাহলে আবার কালারটা চেঞ্জ করি, এখানে হলুদ কালার নেই। এখান থেকে শুরু করে, এন্ড থেকে শুরু করে আর কিছু নাই, একদম লাস্টে এসে আমি আলাদা করে ফেললাম। এটা হলো তোমার ফার্স্ট কাজ, মানে তুমি মনে মনে এই কাজটা করে ফেলবা, ঠিক আছে? এটা তোমার প্রথম কাজ। কেন করলা এটা? কারণ হলো, যখন আমার প্যাসেজটা বড় থাকে তখন মাথার মধ্যে অনেক চাপ পড়ে যে আসলে এত বড় প্যাসেজ আমি কেমনে করব। এই জন্যে ফার্স্টেই তুমি যে কাজটা করবা, লাইনগুলোকে এরকম ব্র্যাকেট দিয়া মাথার মধ্যে ছোটো চিন্তা ভাবনা করে ফেলবা। এখন দেখো, এই লাইনটাকে যখন আমি ভাগ করে ফেলেছি, ওকে, এখন কি করব? ওকে, আচ্ছা, তাহলে এই যে লাইনগুলো আছে, এই যে দেখো, লাইনটাকে আমি আলাদা নিয়েছি। এখন পরীক্ষা হলে তুমি তো আলাদা নিবা না, আমি এখানে তোমার বোঝানোর জন্য আমি আলাদা নিয়েছি। আচ্ছা, এখন এখান থেকে এই যে গুড সিটিজেনের যে লাইনটা ছিল, এখান থেকে এই পর্যন্ত দেখো, আমি প্রতিটা লাইনকে আলাদা আলাদা করে এখানে দিয়েছি, প্রতিটা লাইনকে আলাদা আলাদা করে সুন্দর করে দিয়েছি। ওকে, আচ্ছা, এটা হলো আমার প্রথম কাজ গেল। দ্বিতীয় কাজ হলো, আমাকে যে বক্সটা এখানে দিয়েছে, এই যে বক্সটা এখানে দিল স্যাররা, যে আমাকে এখানে একটা বক্স দিল, এই বক্সের মধ্যে যে শব্দগুলো আছে সেই শব্দগুলোর দিকে আমি একটু ফোকাস করব। ওকে, তাহলে আমাদের প্রপার, মানে প্রথম যে শব্দটা আছে এটার নাম কি? প্রপার, তাই না? তারপরেরটা আছে বি। এখন এখানে যে শব্দগুলো আছে, এই শব্দগুলা কোন ফরম্যাটে আছে? স্যার, আপনি ফরম্যাট বলতে আসলে কি বোঝাচ্ছেন এখানে? ফরম্যাট বলতে আমরা যে জিনিসটাকে এখানে মেনশন দিচ্ছি সেটা হলো, প্রত্যেকটা ওয়ার্ডের, একদম যে কয়টা ওয়ার্ড আছে প্রত্যেকটা ওয়ার্ডের কম বেশি 4টা করে ফরম্যাট থাকে। কি কি ফরম্যাট? ধরো, একটা থাকে নাউন ফরম্যাট। কি থাকে? একটা থাকে নাউন ফরম্যাট, আরেকটা থাকে ভার্ব ফরম্যাট, আরেকটা থাকে অ্যাডজেক্টিভ ফরম্যাট, আরেকটা থাকে অ্যাডভার্ব ফরম্যাট থাকে আরেকটা। অর্থাৎ আমরা এই 4টা ফরম্যাট প্রতিটা ওয়ার্ডের ক্ষেত্রে কিন্তু আমরা পাই খুঁজে। এখন এখানে আছে নাউন ফরম্যাট, অর্থাৎ পৃথিবীতে যত নাম আছে, যত নাম সবগুলো হলো নাউন ফরম্যাট। এখন সব সময় তো নাম থাকে না, নাম ছাড়াও তো নাউন থাকে। এটা আমি কেমনে বুঝবো? দেখাচ্ছি। একদম শর্ট করে আমি যদি নাউনের সংজ্ঞাটা বলি, যে যত জিনিস পৃথিবীতে আছে সেটা দেখা যায় এবং ধরা যায়, দেখা যায় অথবা ধরা যায় অথবা ছোঁয়া যায়, এই ধরনের জিনিস হলো নাউন। ধরো দেখা যায়, তাহলে আসমান কি দেখা যায়? পৃথিবী কি দেখা যায়? যেগুলো দেখা যায় সেগুলো হলো নাউন। ধরো আমি এখন বসে আছি, আমি ক্লাসটা রেকর্ড করতেছি, তো ক্যামেরার মধ্যে যদি আমি ধরি তাহলে ক্যামেরাটা কি? নাউন। আমি আমার সামনে ল্যাপটপ আছে, আমি ল্যাপটপকে ধরেছি, ল্যাপটপটা কি? নাউন। অর্থাৎ যেগুলো ধরা যায়, ছোঁয়া যায়, সেটা হলো কি? নাউন। ওকে, তারপরে কিছু সাফিক্স এবং কিছু প্রিফিক্স আছে, এটা কিছুক্ষণ পরেই এই যে এখানে তোমাদেরকে দেখাইতেছি। এই যে এই চার্টের মধ্যে আমি দেখায় দিব যে কিভাবে এগুলা চেঞ্জ হইল। ওকে, অপেক্ষা করো, যারা এখনও সাবস্ক্রাইব করো নাই, এতদূর আসছো এবং ফলো করো নাই, তারা ফলো করো। ওকে, ভিডিওটা আশা করি অনেক বেশি হেল্পফুল হবে। আচ্ছা, তাহলে আমরা নাউনের ব্যাপারটা বুঝলাম, একটা শব্দ নাউন হতে পারে। আচ্ছা, এখন একটা শব্দ যদি নাউন থাকে, ওই নাউনটাকে ভার্ব কেমনে বানাবো? আগে বুঝো ভার্ব জিনিসটা কি। পৃথিবীতে যত ওয়ার্ড আছে সেগুলা কাজ করে, কাজ মানে নড়াচড়া করে, মুভিং করে, সেগুলো হলো ভার্ব। যে শব্দগুলো নড়াচড়া করে মানে ভার্ব, সেগুলো ভার্ব যত আছে। আর এই যে আমি এখন যে সংজ্ঞাটা বললাম, ওই সংজ্ঞার বাহিরে কিছু সাফিক্স আছে, কিছু প্রিফিক্স আছে, আগে পরে দিয়ে শব্দটাকে চেঞ্জ করা যায়, একটু পরে দেখাচ্ছি। তারপরে আসে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের যে সংজ্ঞাটা আমরা জানি সেটা হলো কারো দোষ, কারো গুণ, কাউকে উপরে তোলা, কাউকে নিচে নামানো, এই যে ব্যাপারগুলো হয়, অর্থাৎ কাউকে দোষ ধরা, কাউকে খারাপ বলা, কাউকে ভালো বলা, এই ধরনের যে কথাবার্তাগুলো আছে এগুলো হলো অ্যাডজেক্টিভ। ওকে, আচ্ছা, তারপর অ্যাডভার্ব। অ্যাডভার্ব হলো ধরো একদম 90% শব্দের সাথে যদি অ্যালয় তুমি ইউজ করো তাহলে সেটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ওকে, তাহলে আমরা বুঝলাম যে 4টা ফরম্যাট থাকে, একটা ফরম্যাট নাউন, একটা ফরম্যাট ভার্ব, একটা ফরম্যাট অ্যাডজেক্টিভ, একটা ফরম্যাট হলো অ্যাডভার্ব। ওকে, এই ফরম্যাট কেন শিখলাম আমি? এই ফরম্যাট শেখার উদ্দেশ্য হলো, আমি যে গ্যাপের মধ্যে, অর্থাৎ এখানে যে গ্যাপটা থাকবে, যে গ্যাপটা, এই গ্যাপের মধ্যে কি বসাবো? নাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব?
এই জিনিসটা তোমাকে সবার আগে বুঝতে হবে। এই জিনিসটা বোঝার জন্য আমরা আরেকটা ভিডিও দিয়েছি, ওখানে তুমি দেখে আসতে পারো, এখানেও দেখাবো, অসুবিধা নাই, তুমি শুধু কন্টিনিউ করো ভিডিওটা। তাহলে বুঝলাম যে একটা শব্দের 4টা ফরম্যাট থাকে। এখন 4টা ফরম্যাটের কোন ফরম্যাটটা এখানে বসবে এটাও দেখাইতেছি। ওকে, আচ্ছা, তাহলে এখানে কি আছে, এই যে দেখো এখানে কি আছে, এই যে প্রপার একটা শব্দ আছে, তারপরে বি একটা শব্দ আছে, এই যে সো, তারপরে হেল্প। তুমি যে কাজটা করবা সেটা হলো এই শব্দগুলোর দিকে একটু মনোযোগ দিবা এবং সেটার অর্থ বোঝার চেষ্টা করবা। হেল্প শব্দের অর্থ সাহায্য করা, প্রপার শব্দের অর্থ যথাযথ। আচ্ছা, এখন আমাকে বলো তো যথাযথ শব্দ কি এটা কি নাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? এটা অবশ্যই অ্যাডজেক্টিভ। কেন? কারণ সে কাজটা যথাযথ করেছে, যথাযথর কোনো অর্থই নাই, অর্থাৎ সে আরেকজনকে উপরে তুলে অথবা নিচে নামিয়ে দেয়। আচ্ছা, তারপরে দেখো এই যে আইডিয়ালিজম মানে কি, আদর্শবাদ। তারপরে আছে কি যে হ্যান্স মানে হলো তাই। এখানে কি আছে, ইমর্টাল, তারপরে পজিটিভ, তারপরে কান্ট্রি, তারপরে ওয়েলফেয়ার, তারপরে ম্যাটেরিয়ালিজম, তারপরে কোয়ালিটি। এখন আরেকটা কথা বলে দিই তোমাদেরকে সহজ করার জন্য, পরীক্ষায় যে প্যাসেজটা থাকে এখানের বেশিরভাগ জিনিসগুলাই দেখবা অর্থ তুমি বেশিরভাগগুলাই জানো। দু একটা অর্থ যদি না জানো সেটা ভিন্ন কথা, কিন্তু বেশিরভাগ তুমি জানতে পারো। ওকে, আচ্ছা, তাহলে আমাদের প্রথম কাজ হলো আমরা সেন্টেন্সকে আলাদা করব। দ্বিতীয় কাজ হলো আমাদের যে বক্সটা থাকবে বক্সের শব্দগুলোর দিকে একটু নজর দেওয়ার চেষ্টা করবো, এখানে ওয়ার্ড মিনিংগুলো আমি পারি কি না। এটা আমাদের 2টা কাজ গেল। ওকে, এই যে বক্সের ব্যাপারটা তোমাকে বোঝায়, এখানে লক্ষ্য করো বক্সের যে ব্যাপারটা। যেমন দেখো এইখানে কি আছে, এই যে প্রপার যে শব্দটা আছে এটার অর্থ কি, যথাযথ। এখন প্রপার তো হলো একটা অ্যাডজেক্টিভ, কেমনি আমি বুঝলাম? কারণ হলো এখানে যদি আমি লিখি যে তুমি কাজটা করেছো, তখন তুমি উত্তর দাও এরকম যে হ্যাঁ আমি কাজটা যথাযথ করেছি, এই হলো ব্যাপার। এখন দেখো এই প্রপারকে আমি যদি নাউন বানাইতে চাই, এই প্রপারটাকে আমি যদি নাউন বানাইতে চাই তাহলে কি হবে? দেখো এই প্রপারের সাথে আমি কি ইউজ করেছি, একটা ন্যাস ইউজ করেছি, অর্থাৎ প্রপারের সাথে আমি ন্যাস দেওয়ার কারণে এটা কি হয়ে গেছে, নাউন হয়ে গেছে। তাহলে আমি বুঝলাম কোনো একটা শব্দের শেষে যদি আমি কি ইউজ করি, ন্যাস ইউজ করি, ন্যাস ইয়ানি ডাবল এস, ন্যাস, তাহলে সেটা নাউন হয়ে যাবে। কোনো একটা শব্দের শেষে আমি যদি শন ইউজ করি তাহলে সেটা নাউন হয়ে যাবে। আচ্ছা, এখন এই প্রপার যে শব্দটা আছে এই শব্দটাকে আমি চাইতেছি, এই যে প্রপার যে শব্দটা এই শব্দটাকে অ্যাডজেক্টিভ তো সে আছেই, এখন এই প্রপার শব্দটাকে আমি চাইতেছি কি বানাবো, অ্যাডভার্ব বানাবো। তাহলে কি হবে, প্রপারলি হয়ে যাবে। লাস্টে কি করেছি, অ্যালয় যুক্ত করেছি। এবার কি বুঝতে পারছো কিভাবে হইলো? আচ্ছা, আরেকটু সামনে যাই। দেখো ওই যে বি, এটা কিন্তু আমাদের নাউন, আর এই যে বিং এটা হয়ে গেল কি আমাদের, এই যে লক্ষ্য করে এখানে কি আছে, নাউন আছে, অর্থাৎ বিং কিন্তু নাউন, আর বি মানে হওয়া, এই যে বিং এটা নাউন। আচ্ছা, সো এটা তো কিছু নাই। তারপরে দেখো হেল্প, হেল্প মানে কি, হেল্প মানে হলো সহায়তা। হেল্প মানে কি, হেল্প মানে হলো সহায়তা। আর এটাকে আমি যদি কোথায় নিয়ে যাই, নাউনে নিয়ে যাই, এটাও কি হবে, হেল্প। আবার যদি ভার্বে নিয়ে যাই, অর্থাৎ এটার নাউন, অ্যাডজেক্টিভ এবং ভার্ব তিনটাই কি, হেল্প। আচ্ছা, এখন এই হেল্পকে আমি যদি কি বানাইতে চাই, আমি যদি অ্যাডজেক্টিভ বানাতে চাই, এই হেল্পকে আমি যদি অ্যাডজেক্টিভ বানাতে চাই তাহলে দেখো হেল্পের সাথে আমি কি ইউজ করেছি, ফুল ইউজ করেছি, কি হয়ে গেল, হেল্পফুল। আবার এই হেল্পকে যদি আমি অ্যাডভার্ব বানাইতে চাই কি হবে, হেল্পফুললি। ওকে, আচ্ছা, এই ব্যাপারগুলো হয়তো আমরা বুঝতেছি। আচ্ছা, আরেকটু দেখি, এই যে দেখো আইডিয়ালিজম, এটা হলো কি, এটা হলো আদর্শবাদ, তাহলে এটা একটা নাম, এজন্য এটা কি, নাউন। ওকে, এই যে এখানে যে সিরিয়ালটা না এটা হলো মূল শব্দ, আর এটা হলো নাউন, এটা হলো আমাদের নাউন সিরিয়াল, এটা ভার্ব সিরিয়াল, এটা অ্যাডজেক্টিভ, এটা হলো অ্যাডভার্ব। ওকে, আচ্ছা, এখন এখানে কি আছে, যে আইডিয়ালিজম যে শব্দটা আছে এই শব্দটার যে নাউন সেটা আইডিয়ালিজম, কারণ কি, কারণ হলো নাম। এখন আমি যদি এটাকে ভার্ব বানাইতে চাই, এটার কোনো ভার্ব নাই, আদর্শবাদ। এখন আমি যদি এটাকে অ্যাডজেক্টিভ বানাইতে চাই, লক্ষ্য করে দেখো এখানে, মানে একটু বড় করি, এই যে দেখো এম কথাটা এখান থেকে উঠে গেছে, উঠে গিয়া দেখো কি ইউজ হয়েছে, এই যে টিক, অর্থাৎ আইডিয়ালিস্টিক, অর্থাৎ আইডিয়ালিজম লাস্টের যে এম কথাটা এখানে ছিল, এই যে এম কথাটা যে ছিল এখানে, এম কথাটা, এই কথাটা এখান থেকে উঠে গিয়া যখন টিআইসি ইউজ করেছি তখন সেটা কি হয়ে গেছে, তখন সেটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। আবার দেখো এটাকে যখন আমি অ্যালয় দিব সাথে, তখন সেটা কি হয়ে যাবে, অর্থাৎ আইডিয়ালিস্টিক্যালি হয়ে যাবে। ওকে, এইভাবে তোমাকে এখানে দেখো আমি প্রতিটা দিয়েছি, তুমি একটু লক্ষ্য করে নিও, এইভাবে তোমাকে একটু জিনিসটা চিন্তা করতে হবে। ওকে,
সবগুলা করার দরকার নাই। এখানে যে উত্তরগুলা থাকে বক্সের মধ্যে যে উত্তরগুলা থাকে নর্মালি বক্সের মধ্যে যে উত্তরগুলা থাকে এগুলা স্বাভাবিকভাবেই ম্যাক্সিমামই করে দেওয়া থাকে, এত চেঞ্জ করার লাগে না, কখনো কখনো চেঞ্জ করার লাগে। ওকে, তাহলে আমরা দুইটা কাজ দেখেছি। একটা কাজ হলো আমরা সুন্দর করে কি করলাম, প্যাসেজ থেকে সেন্টেন্সগুলো আলাদা করলাম। আর একটা হলো আমরা যে বক্সের যে জিনিসগুলো আছে এগুলাকে কিভাবে বদলাইতে হয় এই জিনিসটা আমরা দেখলাম। ওকে, তুমি যত বেশি প্র্যাকটিস করবে এরকম হয়ে যাবে। পরীক্ষার হলে অন্ততপক্ষে এই ভিডিওটা দেখার পরে তোমার একটু ধারণা হবে, মানে নিজে নিজে কাজ করানোর চেষ্টা হবে। ওকে, আচ্ছা, এখন আমরা দেখো একদম বিস্তারিত ব্যাখ্যা যাচ্ছি। ওকে, আচ্ছা, সামনে গেলাম। যাওয়ার পরে ওই যে দেখো সেন্টেন্সকে কিন্তু আমি ভাগ করেছিলাম, সেন্টেন্সটাকে ভাগ করেছি। ভাগ করার পরে লক্ষ্য করে দেখো এই যে এইখানে যে সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সের ভিতরে কয়টি শূন্যস্থান আছে? দেখো, এতে একটি শূন্যস্থান আছে, বিতে আছে, সিতে আছে, তাহলে একটা সেন্টেন্সের ভিতরে 3টি শূন্যস্থান আছে। এখন এই একটা সেন্টেন্স তো তুমি মনে মনে ভাগ করেছিলা, এবার দেখো একটা সেন্টেন্সের যে ওয়ার্ডগুলা সেগুলা কত সুন্দর করে তোমার সামনে আসে। এই যে দেখো লেখা আছে গুড, গুড মানে ভালো, সিটিজেন মানে নাগরিক, আর মানে কি হয়। তাহলে 3টার অর্থ কি দাঁড়াইলো? ভালো নাগরিক হয়। তোমার কাছে মনে হইতে পারে যে স্যার এত সময় কি পরীক্ষার হলে পাবো? একদম ট্রাস্ট মি, ইংরেজি পরীক্ষার হলে আমি যখন গার্ড দিই তখন দেখা যায় 1.5 থেকে 2 ঘন্টা পরে পুরা হল খালি হয়ে যায়, বেশিরভাগ ছাত্র চলে যায়। কেন? কারণ তারা আর কিছু লিখতে পারে না, এই জন্যে চলে যায়। এখন তুমি পরীক্ষার হলে একটু সময় নেওয়া হলেও এটাকে করবা। কেন? কারণ আমি যে সিস্টেমটা দেখাইতেছি এইভাবে তুমি যদি বেশ কয়টা প্র্যাকটিস করো আশা করি তোমার অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। আর বেশ কয়টা প্র্যাকটিস করার পরে তোমার মধ্যে একটা স্পিড চলে আসবে, তখন তোমার এমনিতেই হয়ে যাবে। ওকে, আচ্ছা, তাহলে দেখো এখানে কি পাইলাম? গুড সিটিজেন আর, এটার অর্থ কি? ভালো নাগরিক হয়। ঠিক আছে, তারপরে পিপুল মানে কি? মানুষ, হো যারা, আর হয় পসেসিং অধিকারী। তারপরে দ্য অ্যাটিটিউড, দেখো অ্যাটিটিউড শব্দের অর্থ কি? দেখো এই অ্যাটিটিউড শব্দের অর্থ কি? মনোভাব। তারপরে অ্যাবাউট দেয়ার সোসাইটি অ্যান্ড কমিউনিটি, অর্থাৎ তাদের সমাজ, তাদের সম্প্রদায় এবং অলসো, তাহলে কি দাঁড়াইলো? তাদের সমাজ, সম্প্রদায় এবং এই সম্পর্কে মনোভাব পোষণ করে, অর্থাৎ ভালো নাগরিক এই সম্পর্কে কি করে? মনোভাব পোষণ করে। আচ্ছা, ঠিক আছে, আমরা এতটুকুর অর্থ জেনে গেলাম। এখন কথা হলো যে এই যে ফাঁকা স্থানগুলো আছে এইগুলাতে আমি আসলে কিভাবে বসাবো। ঠিক আছে, এখন চলো দেখাই কিভাবে করতে হয়। লক্ষ্য করো, এখন যেহেতু আমার ফাঁকা স্থান কয়টা? এখানে 3টা ফাঁকা স্থান না? ফাঁকা স্থান কিন্তু 3টা। তাহলে যেহেতু 3টা ফাঁকা স্থান, এখান থেকে আমি এই গুড সিটিজেন থেকে শুরু করে, এই দেখো গুড সিটিজেন থেকে শুরু করে পিপুল পর্যন্ত আমি এতটুকুকে ধরবো একটা। আরেকটা হইলো দেখো, যেহেতু আমাদের শূন্যস্থান 3টা আছে, তারপরে দেখো এই যে হো থেকে শুরু করে এতটুকু থেকে শুরু করে এই অ্যাটিটিউড পর্যন্ত আমি আরেকটা ভাগ করলাম। ওকে, এরপরে দেখো এই অ্যাবাউট থেকে শুরু করে অলসো পর্যন্ত আমি আরেকটা ভাগ করলাম। কথাটা কি বুঝছো? আবার একটু বলি, দেখো মানে একবার বুঝলে খুব সহজ হয়ে যাবে। এই যে গুড থেকে শুরু করে এই পর্যন্ত আমি একটা ভাগ করলাম, তারপরে হো থেকে শুরু করে এই পর্যন্ত আমি আরেকটা ভাগ করলাম, এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমি আরেকটা ভাগ করলাম। এখন কেন ভাগটা করলাম এখনই তুমি বুঝতে পারবা। আচ্ছা দেখো, এখানে কি আছে? গুড সিটিজেন, তাই না? কি আছে এখানে? এই যে গুড সিটিজেন আর পিপুল, আমি কিন্তু ভাগ করে নিয়ে আসছি। আচ্ছা, এখন দেখো গুড মানে ভালো, সিটিজেন মানে নাগরিক, আর মানে হয় এই ফাঁকা স্থান, এই হইল ফাঁকা স্থান, আর পিপুল মানে কি? পিপুল মানে হইল মানুষ। এখন আমি দেখো শর্টকাটটা বসাবো। এই ফাঁকা স্থানের মধ্যে সবার আগে তোমাকে বুঝতে হবে যে এই ফাঁকা স্থানে কি নাউন হবে, এই ফাঁকা স্থানে কি ভার্ব হবে, এই ফাঁকা স্থানে কি অ্যাডজেক্টিভ হবে, এই ফাঁকা স্থানে কি অ্যাডভার্ব হবে, এই 4টার কোনটা বসবে সবার আগে এইটা তোমাকে ধরতে হবে। তাহলে দেখো আমি জিনিসটাকে ধরাই কেমনে হয়েছে, লক্ষ্য করো ব্যাপারটা। এই যে দেখো ভালো নাগরিক হয়, এখন দেখো আমি এখানে লিখে দিয়েছি এই যে ড্যাশ, এটা হলো কিন্তু এই ড্যাশটা মানে এই শূন্যস্থান। ওকে, এই শূন্যস্থানটা এখানে, এই যে এই শূন্যস্থানটা না, এই যে ড্যাশের পরে কে আছে? পিপুল আছে। তাহলে দেখো আমি কি বলছি এখানে, ড্যাশের পরে পিপুল। আচ্ছা এখন আমাকে বলো তো, এই যে পিপুল, এই পিপুলকে কি ধরা যায়, ছোঁয়া যায়, দেখা যায়? উত্তর দেও।
উত্তর হলো হ্যাঁ, দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়। যেহেতু তাকে দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, এজন্য সে কি, সে হলো একটা নাউন। কি একটা নাউন। তাহলে এখানে দেখো কি লিখেছি, ড্যাশের পরে মানে হলো এই ড্যাশের পরে আছে কি, পিপুল। পিপুল শব্দটি একটি নাউন। কেন নাউন বুঝছো তো? আচ্ছা, কারণ তাকে ধরা যায়, ছোঁয়া যায়, দেখা যায়। এই শব্দটির পূর্বে দেখো, এই যে এই শব্দটির যে পিপুল যে শব্দটা, এই শব্দটির পূর্বে অ্যাডজেক্টিভ বসবে। এখন প্রশ্ন হলো কেন স্যার অ্যাডজেক্টিভ বসবে? এই জিনিসটা বোঝার জন্য আমাদের যে বেসিক একটা ভিডিও আছে না, ওই ভিডিওটা এজন্যই তোমাকে বলতেছিলাম দেখতে। আর এখানে আমি শর্টকাট বলে দিই, এই পিপুল সে যেহেতু নাউন, নাউনের পূর্বে সবসময় কি বসে, অ্যাডজেক্টিভ বসে। নাউনের পূর্বে কি বসে, অ্যাডজেক্টিভ বসে। দেখো তোমাকে দেখাই যে এই কথাগুলো বোঝার জন্য তুমি কোথায় থেকে ভিডিওটা দেখে আসবা। এই যে এখানের যে কথাগুলো হবে এটা দেখার জন্যে চলো আমরা কোথায় আছে ভিডিওটা এটা দেখাই। এই যে আমি বের হইলাম, তো এখান থেকে বের হয়ে তুমি চলে গেলা কোথায়, এই যে ইউটিউবে চলে আসলা। ইউটিউবে চলে এসে এই যে দেখো এখানে তুমি সার্চ করলা টিচ মিজান বিডি লিখে, TEA, এই যে টিচ মিজান বিডি লিখে সার্চ করলা। সার্চ করার পরে যে আমাদের চ্যানেল চলে আসছে, যারা সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব করে রাখো। আচ্ছা, এই যে ঢুকে গেলাম চ্যানেলে প্রবেশ করে তারপরে এখানে দেখো এই যে প্লেলিস্ট আছে, এই যে প্লেলিস্ট আছে, আমি প্লেলিস্টে ক্লিক করলাম। তো প্লেলিস্টে ক্লিক করতেই এই যে দেখো আমি এখানে ক্লিক করলাম, এই যে উইথ টু উইদাউট টু যে ক্লাসটা আছে এখানে কিন্তু আমাদের ওই ভিডিওটা আছে। এই ভিডিওর মধ্যে সব কিছু বলা আছে। এই যে দেখো আমি তোমাকে এখান থেকে দেখাচ্ছি, ভালো করে দেখো। প্রথমে আছে সাবজেক্ট, প্রথমে কি আছে, সাবজেক্ট আছে, এই যে সাবজেক্ট। তারপরে কি আছে, অক্সিলারি ভার্ব, তারপরে আছে অ্যাডভার্ব, তারপরে আছে মেইন ভার্ব। ওকে, আচ্ছা, এখানে যে স্ট্রাকচারটা তুমি দেখতে পাচ্ছ, এই স্ট্রাকচারটা সুন্দর করে নোট করে নিবা, ভিডিওটা দেখে নিবা, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে আছে সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে অ্যাডভার্ব, তারপরে আছে মেইন ভার্ব। ওকে, আচ্ছা, এখন এই যে দেখো নাউন, এই যে কলমের পাশে এই যে দেখো নাউন আছে। তো নাউনের আগে একটা ফাঁকা যদি থাকে কি বসে, অ্যাডজেক্টিভ বসে। নাউনের আগে যদি ফাঁকা থাকে তাহলে কি বসে, অ্যাডজেক্টিভ বসে। এই যে এখানে লক্ষ্য করে দেখো, এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করো। দেখো এখানে কি আছে, একটা, এই যে লক্ষ্য করো এখানে কি আছে, একটা সাবজেক্ট আছে, তাই না? তারপর একটা অক্সিলারি ভার্ব, তারপরে অ্যাডভার্ব, তারপরে মেইন ভার্ব, তারপরে আবার অ্যাডভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে লাস্টের দিকে কি আছে, এখানে একটা নাউন আছে। এখানে যে স্ট্রাকচারটা আছে না, এই স্ট্রাকচারটা তুমি মুখস্থ করে ফেলো। কিভাবে? সাবজেক্ট, অ্যাডভার্ব, সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, অ্যাডভার্ব, তারপর মেইন ভার্ব, আবার অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। কেন মুখস্থ করতে হবে? এটা মুখস্থ না করলে তুমি বেশ প্রবলেমে পড়বা। কেন? দেখো, যদি আমাকে দেখো এই যে প্রথমে কি আছে, এখানে একটা সাবজেক্ট আছে, তাই না? সাবজেক্টের পরেই দেখো একটা ফাঁকা আছে। এই ফাঁকার পরে দেখো সাবজেক্টের পরেই কিন্তু এখানে লক্ষ্য করো এই যে অ্যাডভার্ব। এখন এই যে স্ট্রাকচারে কি আছে, সাবজেক্ট আছে, অ্যাডভার্ব আছে, তো মাঝখানে কি ফাঁকা না? এই ফাঁকা জায়গাটার মধ্যে কি বসবে, একটা অক্সিলারি ভার্ব বসে যাবে। ওকে, তাহলে আমি যদি পরীক্ষার হলে দেখি যে অ্যাডভার্বের আগে ফাঁকা দেওয়া আছে, তাহলে আমি এখানে কি বসায় দিব, একটা অক্সিলারি ভার্ব বসায় দিব। হইতে পারে এম, হইতে পারে ইজ, হইতে পারে আর, মানে হলো ওই যে বক্সের মধ্যে যেগুলো থাকবে না এগুলা বসায় দিব। ওকে, তারপরে দেখো এইখানে কিন্তু আরেকটা ফাঁকা আছে। এই ফাঁকার পরে দেখো এখানে কি আছে, অ্যাডভার্ব আছে, আর আছে কি আছে, অ্যাডজেক্টিভ আছে। তাহলে প্রথমেই কিন্তু ফাঁকা দিয়েছে, এই জায়গায় প্রথমেই কিন্তু ফাঁকা দিয়েছে। এই যে লক্ষ্য করো, প্রথমেই ফাঁকা দিয়েছে। এই যে দেখো, এই হলো আমার সাবজেক্ট, এটা দেওয়া আছে আর এটা দেওয়া আছে। এই যে এটা হলো এটা আর এটা হলো এটা। তাহলে আমার নাই কি, সাবজেক্ট নাই। তাহলে এখানে কি বসবে, সাবজেক্ট। আর সাবজেক্ট আকারে সবসময় নাউন বসে। সাবজেক্ট আকারে সবসময় কে বসে, নাউন বসে। আচ্ছা, এই দুইটা আমি বুঝলাম। আচ্ছা, তারপরে দেখো কি বলছে এখানে, প্রথমে একটা সাবজেক্ট দেওয়া আছে, এরপরে একটা অক্সিলারি ভার্ব দেওয়া আছে, তারপর একটা অ্যাডভার্ব দেওয়া আছে। তাহলে এটাও দেওয়া, এটাও দেওয়া, এটাও দেওয়া। এখন ফাঁকা কোন জায়গায়, এই ফাঁকা হইলো মেইন ভার্বের জায়গায়। তাহলে এখানে কি আছে, ভার্ব হয়ে যাবে। ওকে, এই স্ট্রাকচারটা তোমাকে একটু মুখস্থ করে নিতে হবে। আচ্ছা, এখন লক্ষ্য করে দেখো এখানে কি আছে, নাউন আছে। তো নাউনের আগে দেখো ফাঁকা থাকলে কি বসবে, অ্যাডজেক্টিভ বসবে অথবা অ্যাডভার্ব বসবে। তো বেশিরভাগ সময় অ্যাডজেক্টিভই বসে। নাউনের আগে যদি ফাঁকা থাকে, এই ফাঁকা থাকলে কি বসে, অ্যাডজেক্টিভ বসে। এই ব্যাপারটা আশা করি তুমি এখন বুঝছো যে নাউনের আগে ফাঁকা থাকলে কি বসাবো, অ্যাডভার্ব বসাবো।
অ্যাডজেক্টিভ বসাবো। আর অ্যাডভার্বের আগে যদি ফাঁকা থাকে তাহলে কি বসাবো, এখানে একটা অক্সিলারি ভার্ব বসাবো। আর যদি ফাঁকা দেওয়াই শুরু হয় তাহলে এখানে সাবজেক্ট বসবে। আর সাবজেক্ট আকারে সবসময় নাউন বসে, অবজেক্ট আকারে সবসময় নাউন বসে। ওকে, চলো আমরা এখন আমাদের মূল ভিডিওতে যাই। এই যে দেখো, আমরা কিন্তু আসল জায়গায় চলে আসছি এখন। ওকে, এতক্ষণ পর্যন্ত এদিক সেদিকে আমরা ঘুরছি, অনেক দেখে আসলাম, হাবি যাবে অনেক কিছু। আচ্ছা, তাহলে আমি ফাঁকা স্থান পাইলাম, ফাঁকা স্থানের পরে কি পাইছি, একটা পিপুল। পিপুল হলো একটা নাউন, এই নাউন আমি পাইলাম। তাহলে দেখো, ড্যাশের পরে পিপুল শব্দটি একটি নাউন, নাউন, তাই শব্দটির পূর্বে ড্যাশে কি বসবে, এখানে এই জায়গার মধ্যে একটা অ্যাডজেক্টিভ বসে যাবে। ওকে, আচ্ছা, এখন অ্যাডজেক্টিভ যে বসবে তা আমি দেখো এখানে এই শূন্যস্থানে কি পাইলাম, নাউন, ভার্ব, অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ। এদের মধ্যে কোনটাকে পাইলাম, অ্যাডজেক্টিভকে পাইলাম। দেখো এবার যেহেতু অ্যাডজেক্টিভ বসবে তাই তাই কেমন দিয়া প্রশ্ন করবো, এই যে দেখো কেমন দিয়া প্রশ্ন করব, ড্যাশের পরে থাকা নাউন সহ। ড্যাশের পরে থাকা নাউনকে পিপুল, তারপরে কি বলছে, ড্যাশের পূর্বে থাকা অংশগুলো নিয়ে। এখন ড্যাশের পূর্বে কি আছে, ড্যাশের পূর্বে আছে হলো এখানে গুড সিটিজেন, আর এই পাশে কি আছে, এই পাশে আছে হলো পিপুল। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে দেখো এই গুড সিটিজেন আর অর্থ কি, ভালো নাগরিক হয় মানুষ। এখন প্রশ্নটা দেখো, এই যে দেখো প্রশ্নটা কীভাবে করছি লক্ষ্য করো, ভালো নাগরিক হয় মানুষ, এটা না। এখন প্রশ্ন করতে বলছে কি দিয়া, কেমন দিয়া। তাহলে আমি কি করলাম, ভালো নাগরিক হয় কেমন মানুষ, ভালো নাগরিক হয় কেমন মানুষ। এই যে উত্তর আসছে কি, ভালো নাগরিক হয় ইতিবাচক মানুষ। ওকে, এখন এই ইতিবাচক কি আমি এখানে বসাইতে পারবো, এই যে প্রথম যে গ্যাপটা ছিল আমাদের, এই যে এখানে আমি কি ইতিবাচক বসাইতে পারবো না। এখন এই ইতিবাচক যে শব্দটা আছে ওই শব্দটার ইংরেজি শব্দ কোনটা এটা তোমাকে খুঁজে বের করতে হবে। এই যে লক্ষ্য করো এখানে, এই যে এখানে আমি দিয়েছি, লক্ষ্য করো যে কথাগুলো মুখে বলতেছি এই কথাগুলো এখানে লিখেছি। এখন ইতিবাচক শব্দটি হলো পজিটিভ। দেখো এখন ইতিবাচক শব্দটির ইংরেজি শব্দ হইল কি, পজিটিভ। এখন ড্যাশে বসবে একটি অ্যাডজেক্টিভ, এই যে আমরা বলছিলাম ড্যাশের মধ্যে কি বসবে, একটি অ্যাডজেক্টিভ। এখন পজিটিভ শব্দটি কি অ্যাডজেক্টিভ, আসলে কি, মানে আমি যে উত্তরটা পাইছি, এই যে ইতিবাচক যে শব্দ POSITIVE, এই যে পজিটিভ। এখন এই যে পজিটিভ শব্দটা পাইলাম, এই পজিটিভ শব্দটা এটা কি আসলেই অ্যাডজেক্টিভ? যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে শূন্যস্থানে বসে যাবে, আর যদি অ্যাডজেক্টিভ না হয় তাহলে অবশ্যই তোমাকে অ্যাডজেক্টিভ ফর্মে বানায় নিতে হবে। ওকে, তাহলে আমরা দেখি তো এটা কি আসলেই অ্যাডজেক্টিভ কি। দেখি পজিটিভ কোথায় আছে, পজিটিভ, এই যে পজিটিভ। দেখো এই যে পজিটিভ শব্দটা, এই যে এটা হলো মূল শব্দ। আর এই পজিটিভ শব্দের যে নাউন এটা হলো পজিটিভিটি, আর পজিটিভ শব্দের যে অ্যাডজেক্টিভ এটা অবশ্যই অ্যাডজেক্টিভ, আর এই পজিটিভ শব্দের যে অ্যাডভার্ব এটা হলো পজিটিভলি। তাহলে বোঝা গেল যে এখানে যে পজিটিভ শব্দটা আছে, এই যে পজিটিভ যে শব্দটা আছে এই শব্দটা কোনো চেঞ্জই হবে না। কেন? কারণ সে অলরেডি অ্যাডজেক্টিভ অবস্থায় আছে। যদি অ্যাডজেক্টিভ অবস্থায় না থাকতো তাহলে আমাকে চেঞ্জ করে নিয়ে, এই যে দেখো মাত্র যে দেখাইলাম, এই যে দেখো এই যে পজিটিভের যে আমরা চেঞ্জটা তোমাকে দেখাইলাম, এই যে মাত্র যে দেখাইলাম যে চেঞ্জটা, এই যে এটা হলো তার নাউন ফরম্যাট, এটা হলো তার অ্যাডজেক্টিভ ফরম্যাট, আর এটা হলো তার অ্যাডভার্ব ফরম্যাট। যেহেতু সরাসরি পজিটিভ আছে আমি কি করি নাই, কোনো চেঞ্জ করি নাই। ওকে, আচ্ছা, এইভাবে তোমাকে বসাতে হবে। তাহলে আমি এ নাম্বারে কি পাইলাম, এ নাম্বারে পাইলাম এখানে পজিটিভ, জাস্ট এখানে বসে গেল পজিটিভ। এখন তোমার মাথার মধ্যে ভাই এই কথাটা আসতে পারে, এত কাহিনী করার পরে এটা হবে? এটা ভাই তুমি ফার্স্ট টাইম শিখতেছো, এর আগে তুমি কখনো এভাবে শিখো নাই। বুঝতে পেরেছ? আমরা আমাদের যে পেইড ব্যাচ আছে ওই পেইড ব্যাচের মধ্যে এইভাবে প্রত্যেকটার PDF আমরা ওইরকম করে দিয়ে থাকি, একের প্রতিটার এরকম ব্যাখ্যা সহ দিয়ে থাকি। ওকে, এই জন্যে একটু সময় লাগবে আর কি, এই জন্যে এখানে তোমাকে প্রথমবার শিখতেছো তো এই জন্য সময় লাগবে। এখন পুরাটা আমরা আস্তে আস্তে প্র্যাকটিস করি এভাবে। দেখো তাহলে আমার গুড সিটিজেন গেল, পাইলাম এটা গেল আমার। আচ্ছা, এরপরে কি করব, সামনে যাই। এখন দেখো যে দ্বিতীয়টা আছে, এখানে কি বলছে, হো আর প্রসেসিং দ্য অ্যাটিটিউড। হো মানে কি যারা, আর মানে কি হয়, প্রসেসিং মানে কি অধিকারী। ওকে, আর এখানে এই যে মাঝখানে আছে এই যে কি বলে একটা ড্যাশ। এখন অ্যাটিটিউড মানে কি, অ্যাটিটিউড মানে হলো একটা মানে ভাবসাব ধরা আর কি। এখন একজন মানুষ যদি তার আচরণে বিভিন্ন অঙ্গভঙ্গি দেখায় এটা কি আমি দেখতে পাই না, ওটাকে দেখতে পাই। এবং ধরো একজন নড়াচড়া বেশি করে তাকে ধরে থামাইতেও পারি। তাহলে অ্যাটিটিউড কি, অ্যাটিটিউড হলো একটা নাউন। এই যে দেখো ড্যাশের পরে অ্যাটিটিউড শব্দটি একটি নাউন, তাই শব্দটির পূর্বে
কি বসবে, আমরা কি বলছিলাম, নাউন থাকলেই তার পূর্বে কি বসে যাবে, অ্যাডজেক্টিভ বসে যাবে। যেহেতু অ্যাডজেক্টিভ বসবে তাই এই যে শব্দ পুরাটাকে কেমন দিয়ে প্রশ্ন করব, দেখো কেমন দিয়ে প্রশ্ন করব, ড্যাশের পরে থাকা নাউন সহ ড্যাশের পূর্বে থাকা অংশগুলো নিয়ে। তাহলে ড্যাশের পরে কি আছে, মনোভাব, আর ড্যাশের আগে কি আছে, যারা অধিকারী হয়। দেখো এই যে লক্ষ্য করো, ভালো নাগরিক কেমন মনোভাবের অধিকারী হয়। দেখো ভালো নাগরিক কেমন মনোভাবের অধিকারী হয় বলো তো। তাহলে ভালো নাগরিক কেমন মনোভাবের অধিকারী হয়, আদর্শবাদী মনোভাবের অধিকারী হয়। এখন তোমার প্রশ্ন হইতে পারে, স্যার এই প্রশ্ন তো আমি করতে পারি না। তোমাকে এভাবে যে পিডিএফটা আছে আমাদের পুরা পিডিএফটাই কিন্তু আমি এই যে প্রশ্ন করে উত্তর সহ দেখিয়েছি। আমি তোমাকে বারবার বলতেছি কয়েকটা ট্রাই করার পরে, এটা তুমি প্রথম শিখতেছো, কয়েকটা ট্রাই করার পরে তোমার কাছে ইজি মনে হবে। ওকে, আচ্ছা তাহলে দেখো এখানে কি পেয়েছি আমরা, যে কেমন মনোভাবের অধিকারী, আদর্শবাদী মনোভাবের অধিকারী। এবার দেখো এখন এই আদর্শবাদী শব্দটির ইংরেজি কি, এটা কিন্তু ওখানে দেওয়া আছে। এই যে আদর্শ, আদর্শ মানে কি, আইডিয়াল। তাহলে এই আইডিয়াল আমরা কিছুক্ষণ আগে দেখাইছিলাম না তোমাকে, এই যে দেখো এই যে এই যে এই যে এই যে এখানে মূল শব্দ আছে কি, আইডিয়ালিজম। ওকে, এখন এই আইডিয়ালিজমকে চেঞ্জ করে কি বানাইতে হবে, একটা অ্যাডজেক্টিভ মানে আইডিয়ালিস্টিক বানাইতে হবে। আচ্ছা গিয়ে যাই, সামনে যাই। তো সামনে যাওয়ার পরে দেখো এই যে আইডিয়ালিজম, এখন এইখান ড্যাশে বসবে একটি অ্যাডজেক্টিভ। এই আইডিয়ালিস্টিক শব্দটি কি অ্যাডজেক্টিভ যদি হয়ে থাকে তাহলে শূন্যস্থানে বসবে, আর যদি না হয়ে থাকে তাহলে তোমাকে চেঞ্জ করে নিতে হবে। দেখো অ্যাডজেক্টিভ না হয় তাহলে অ্যাডজেক্টিভ ফর্ম বানিয়ে ড্যাশে বসাতে হবে। আচ্ছা আইডিয়ালিস্টিক একটি অ্যাডজেক্টিভ, তাই ড্যাশে অ্যাডজেক্টিভেই বসবে। তাহলে আমরা একটু উপরে যাই, উপরে গিয়া দেখি তো এখানে আইডিয়ালিস্টিক বাইর করি খুঁজে আছে কি না। এই যে দেখো এখানে লেখা আছে কি, আইডিয়ালিজম। এখন আইডিয়ালিজম তো কি না, অ্যাডজেক্টিভ না, এই জন্য এখানের এমটা আছে এটা কাটা যাবে। কাটা গিয়ে কী হবে, এখানে হবে হলো TIC মানে কি, আইডিয়ালিস্টিক। তাহলে আমাদের এই জায়গার মধ্যে কোনটা বসলো, এটা বসলো, চেঞ্জ করে SM দিলে কাটা হয়ে যাবে। আচ্ছা এবার আমরা সি নাম্বারে যাই। দেখো সি নাম্বারে যাই, দেখো কি বলছে, এই যে একইভাবে সবগুলো একই সিস্টেমে। দেখো এখানে কি আছে, অ্যাবাউট দেয়ার সোসাইটি, এই যে তাদের সমাজ, কমিউনিটি সম্প্রদায়, এবং এই যে এবং ড্যাশ অলসো, অলসো মানে কি আরও, তাহলে সম্পর্কে মনোভাব পোষণ করে। এখন দেখো এন্ডের পূর্বে কি আছে একটা, এই যে দেখো লক্ষ্য করে ভালো করে দেখো, এটা কোঅর্ডিনেটরের ব্যবহার, কোঅর্ডিনেটরের ব্যবহার। এই যে এন্ড আছে না, এন্ডের পূর্বে কি, কমিউনিটি মানে কি, এর আগে কমিউনিটি একটা নাউন, তাহলে এন্ডের পরেও কি হইব, একটা নাউন হবে। এটা একটা রুলস আর কি, এন্ডের আগেও নাউন, এন্ডের পরেও নাউন। তাহলে এন্ডের পূর্বে আছে নাউন, এন্ডের পরেও কি হবে, একটা নাউন হবে। ওকে, তাহলে শূন্যস্থানে কি হবে, নাউন হবে। শূন্যস্থানে যেহেতু নাউন হবে তাই ড্যাশের পূর্বের এবং পরের অংশকে কি দিয়া প্রশ্ন করতে হবে। তাহলে কিছুক্ষণ আগে আমরা পাইছিলাম যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে কেমন দিয়া প্রশ্ন করব, আর যদি নাউন থাকে তাহলে কি দিয়া প্রশ্ন করব। ওকে, আচ্ছা এখন দেখো প্রশ্ন করার সিস্টেমটা দেখো, এবার প্রশ্ন করার সিস্টেমটা দেখো। এই যে দেখো সমাজ, সম্প্রদায় এবং আরও কি সম্পর্কে মনোভাব পোষণ করে। এই যে দেখো এটার ইংরেজিটা কী ছিল, অ্যাবাউট দেয়ার সোসাইটি এবং কমিউনিটি, অর্থাৎ সমাজ, সম্প্রদায়, আর এদিকে কী আছে, অলসো তাদের মনোভাব সম্পর্কে আর কি কি, মানে সমাজের মানুষ, সম্প্রদায়ের মানুষ তাদের সম্পর্কে আর কি কি মনোভাব পোষণ করে। আমি ভাই বারবার বলতেছি, এটা তোমার কাছে ফার্স্ট টাইম কঠিন মনে হবে, কিন্তু কষ্ট করে হলেও যদি তুমি এটা নিয়ে যাইতে পারো দেখবা তুমি কাজ করতে পারতেছো। ওকে, আচ্ছা গেল এটা। এখন দেখো কি মানে কি ধারণা পোষণ করে, সমাজ, সম্প্রদায় এবং আরও কি সম্পর্কে, মানে যখন কি বলবে তখন কিন্তু যে কোনো একটা জিনিসের নাম বলবে এখানে, বুঝছো, কি বললে যে কোনো একটা জিনিসের এখানে নাম বলে দেবে আর কি। কি সম্পর্কে মনোভাব ধারণ করে, দেশ সম্পর্কে মনোভাব ধারণ করে। এখন এই যে দেশ শব্দটির ইংরেজি হলো কান্ট্রি। এখন এই কান্ট্রি শব্দটি কি নাউন নাকি নাউন না, যদি নাউন হয়ে থাকে তাহলে শূন্যস্থানে বসবে, আর যদি নাউন না হয় তাহলে এই কান্ট্রি শব্দটাকে কি বানাইতে হবে, নাউন বানায় নিতে হবে। ওকে, তাহলে এই যে শব্দটা এখানে আছে, আমরা গিয়ে দেখি কান্ট্রি কি আসলে আছে কি না। কান্ট্রি, কান্ট্রি, এই যে কান্ট্রি, তাহলে কান্ট্রি কিন্তু নাউন, তাহলে তার আর কোনো পরিবর্তন লাগলো না, আমাদের সিটা কমপ্লিট। ওকে, আচ্ছা এবার আমরা ডিতে যাই। দেখো তোমার হয়তো বা বিরক্ত লাগতে চাই, হ্যাঁ কী শিখতেছি এগুলা, কিন্তু একবার শিখে গেলে মানে কাজ হয়ে যাবে, আর অ্যাডমিশনের মধ্যে এগুলো খুবই কাজে দিবে। এই যে লক্ষ্য করো, তাহলে
এ নাম্বারের পুরাটা এখানে দেখাইছি, এই যে পুরা জিনিসটা এখানে দেখাইছি, এ নাম্বারের যে উত্তরটা আছে সম্পূর্ণটা এখানে দেখাইছি। আচ্ছা এবার সামনে যাই। দেখো এখানে কি বলছে, দে নেভার প্রসেস দ্য কোয়ালিটি অফ, এই যে এই পুরাটা, তাহলে দে মানে তাদের, নেভার মানে কখনোই, প্রসেস দ্য কোয়ালিটি অফ অর্থাৎ সঠিক পথ থেকে বিচ্যুত হওয়ার গুণ থাকে না, অর্থাৎ ডিভাইডেড ফ্রম দ্য রাইট পথ, অর্থাৎ সঠিক পথ থেকে কী থাকে না, বিচ্যুত হওয়ার সম্ভাবনা থাকে না। আচ্ছা এখানে দেখো ব্যাখ্যা দেখো, এই যে প্রিপজিশন অফ, তাইলে প্রিপজিশনের পরে, প্রিপজিশনের পর আইএনজি সহ ভার্ব বসে। এই যে প্রিপজিশন অর্থাৎ প্রিপজিশনের যে ব্যবহার আছে, প্রিপজিশনের পরে কি হয়, এখানে আমি যে ভার্বটা বসাবো, প্রিপজিশনের পরে যা আমি বসাবো তার সাথে কি হবে, একটা আইএনজি সহ ভার্ব হবে। কি হবে, আইএনজি। দেখো প্রিপজিশনের পর আইএনজি সহ একটা ভার্ব বসে যাবে। দেখো প্রশ্নটা কি, তাদের কখনোই সঠিক পথ থেকে বিচ্যুত অর্থাৎ কি গুণ থাকে না, তাদের সঠিক পথ থেকে বিচ্যুত হওয়ার কি গুণ থাকে না, হওয়ার গুণ থাকে না, অর্থাৎ তাদের সঠিক পথ থেকে বিচ্যুত হওয়ার কোনো গুণ থাকে না, অর্থাৎ যা আছে তাই থাকে। এখন হওয়ার ইংরেজি কি, দেখো এই যে দে নেভার প্রসেস দ্য কোয়ালিটি অফ, তাদের মধ্যে সঠিক পথ থেকে বিচ্যুত হওয়ার গুণ থাকে না, প্রশ্ন করে বের করতে হবে। ওকে, তাহলে এখানে কি বসবে। আচ্ছা এখন দেখো এখানে কি হয়েছে, তাহলে ডি নাম্বারটা কি হইলো, ডি নাম্বারটা হবে এখানে বি। আচ্ছা দে আর অলওয়েজ থিঙ্কিং অ্যাবাউট অফ দেয়ার সারাউন্ডিং। দেখো তো জি নাম্বারটা কি হবে, দেখো ড্যাশের পূর্বে প্রিপজিশন থাকায় ভার্বের সাথে কি হবে, একটা আইএনজি হবে। ড্যাশের পূর্বে প্রিপজিশন থাকলেই তুমি কি করবা, যে ভার্বটা বসবে এখানে ভার্বের সাথে আইএনজি বসায় দেবা, কাম শেষ। যেহেতু দেখো ভার্ব ড্যাশে, তাই প্রশ্ন করতে হবে কি দিয়া। নাউন, আমরা যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে আমরা প্রশ্ন করি কি দিয়া, কেমন দিয়া। নাউন থাকলেও কি দিয়া, আবার ভার্ব থাকলেও কি দিয়া প্রশ্নটা করব। দেখো এই যে যা তাদেরকে অন্যদের পথে নিয়ে যায়, এটাই যে এটার ইংরেজি আর কি, এখানে যে ইংরেজিটা আছে না ওইটার ইংরেজি। এই দেখো প্রশ্ন কি, যা তাদেরকে কি পথে নিয়ে যায়, যে কি দিয়ে প্রশ্ন করছি, অন্যদেরকে কি করতে, সাহায্য করার। এই যে দেখো এখন এই যে সাহায্য শব্দের ইংরেজি কি, হেল্প। এই শব্দের যে ভার্ব আছে, ভার্ব হয়ে থাকে তাহলে আমি সরাসরি কি করব, হেল্পিং বসায় দিব। আর যদি ভার্ব না হয় তাহলে ভার্ব বানায় নিতে হবে। ওকে আচ্ছা দেখো এবার লাস্টে দেখো এদিকে কি বলছি, দে হ্যাভ অল, এই যে দে হ্যাভ অল পুরোটা কি একসাথে দিছি, এই যে এখানে সম্পূর্ণটা একসাথে দিয়ে দিছি। আচ্ছা আমরা সামনে যাই। দেখো এইচ নাম্বারটা, দে আর নট থিঙ্কিং অফ দেয়ার, ড্যাশের পরে দেখো পসপারসিটি আছে, তাহলে এটা একটা নাউন। নাউন যেহেতু বসছে তাহলে কি করব, অ্যাডজেক্টিভ দিয়ে প্রশ্নটা করব। দেখো তারা তাদের সমৃদ্ধির কথা ভাবে। এখন দেখো প্রশ্ন করছি কিভাবে, তারা চিন্তা করে না, কেমন চিন্তা করে না, বস্তুবাদী চিন্তা করে না, অর্থাৎ তাদের চিন্তা ভাবনা সবাইকে নিয়ে বাঁচবে এরকম একটা চিন্তা ভাবনা। এখন এই বস্তুবাদী শব্দের ইংরেজি কি, দেখো এখানে বস্তুবাদী শব্দের ইংরেজি হলো এই যে দেখো ম্যাটেরিয়ালিস্টিক। ওকে এই শব্দটি কি অ্যাডজেক্টিভ, যদি অ্যাডজেক্টিভ হয়ে থাকে তাহলে অ্যাডজেক্টিভ বসবে, আর যদি অ্যাডজেক্টিভ না হয় তাহলে তোমাকে অ্যাডজেক্টিভ বানায় নিতে হবে। আচ্ছা এই যে দেখো এখানে সুন্দর করে দিয়েছি। তারপরে আই নাম্বারটা, অ্যান্ড দে ডেডিকেটেড দেয়ার লিভস আদার উইস, তারপরে যে নাম্বারটা দেম, দেখো তারা অন্যদের সাথে তাদের জীবন উৎসর্গ করে যা তাদের, যেহেতু বাক্যের প্রথমে ড্যাশ আছে সেখানে একটা সাবজেক্ট বসবে, আর সাবজেক্ট আকারে কি হয়, নাউন হয়ে থাকে। সাবজেক্ট হিসাবে দে দেওয়া হয়েছে, দেখো দে আর পূর্বে আছে একটা কানেক্টর বসিয়ে, তাই এই বাক্যটাকে পূর্বের সাথে জোড়া দেওয়া হয়েছে, অর্থাৎ কানেক্টর বসবে। এই দেখো এখানে দেখো কীভাবে দিছে। তারপরে বাক্যের শেষে বলা হয়েছে ফলাফল প্রকাশ করতে, তাই এখানে হ্যান্স, মানে যেহেতু ফিনিশিং বলছে এই জন্য এখানে কী হবে, এখানে একটা হ্যান্স হয়ে যাবে। আবার বলতেছি, যেহেতু বাক্যর প্রথমে ড্যাশ আছে তাহলে কি হবে, একটা সাবজেক্ট হবে। এই যে আই নাম্বারটা দেখো এই সাবজেক্ট হবে। ওকে তাহলে সাবজেক্ট বসাতে হবে। সাবজেক্ট আকারে কে বসে, সাবজেক্ট আকারে নাউন হওয়ার কথা, কিন্তু সাবজেক্ট ঠিকানা এখানে অলরেডি কি দে কিন্তু আছে, তাহলে এখানে কি হবে, এখানে একটা কানেক্টর বসে যাবে, একটা কি যদি এখানে দেটা না থাকতো, এই যে দে আছে না দে, এটা যদি না থাকতো তাইলে উত্তর হয়তো কি এখানে দে হইতো, অথবা অন্য কোনো নাউন সাবজেক্ট হইতো আর কি। যেহেতু এখানে না দে আছে এই জন্য এখানে আর কি হবে না, দেটা হবে না, দে না হয়ে কি হবে, কানেক্টর হবে। যদি মনে করো এই যে দে এখানে আছে, এখন এখানে ফাঁকা, তাহলে সাবজেক্টের গর্ত দে অলরেডি খাই ফেলছে, এই জন্য এখানে কি হবে, একটা কানেক্টর হবে। ওকে আচ্ছা তারপরে দেখো লাস্টের যেটা, এই যে লাস্টের এই যে উইচ, তাহলে আমরা কি করি, কোনো একটা শেষ দিয়ে ফিনিশিং করি। এই ফিনিশিংয়ের জন্য এখানে কি হয়েছে, এখানে হ্যান্স হয়েছে বাক্যের শেষে বা ফলাফল। তোমরা হয়তো বা প্রথম ক্লাস তো এই জন্য খুব একটা ভালো হয়তো বা বুঝতে পারো নাই, আমাদের আরও ক্লাস আসবে,
ওইগুলা দেখে ইনশাল্লাহ তুমি বুঝতে পারবা। এইভাবেই কিন্তু আমাদের যে পরবর্তী পিডিএফগুলো আছে, প্রশ্ন কিভাবে করব, উত্তর কিভাবে বের করব, এই জিনিসগুলো দিয়া কিন্তু আমাদের প্রতিটা পিডিএফ আমাদের সাজানো আছে পেজ ব্যাচে। পুরোপুরি দেখলে ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।